নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ, রোদেলা। পর্ব সংখ্যা 57। বেলা 9টা। রমনা নিজস্ব অফিসে বসে আছে নুরুল সাহেব। টেবিলের ওপর ধোয়া ওঠা চায়ের কাপ আর খুলে রাখা অমীমাংসিত ফাইল। নাকে টকায় চশমা রেখে ফাইলের প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন তিনি। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো বেয়ারা। ছটানো ছিটানো ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে বিনীত কণ্ঠে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন স্যার। নুরুল সাহেব বুড়ো কুচকালেন, চশমা ওপরের দিকে তুলে কঠিল্য চোখে তাকালেন, বিরক্তিকর কণ্ঠে বললেন, এত সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? নাম কি? বেয়ারা পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিয়ে বলল, অ্যাপয়েন্টমেন্ট বোধহয় ছিল না স্যার, এই কার্ডটা আপনাকে দিতে বলেছে। ভেতরে আসতে বলবো স্যার? নুরুল সাহেব কার্ডটা নিলেন, গোয়েন্দাদের মতো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো। উল্টে পাল্টে কিছু দেখে নিয়ে মৃদু গলায় ঝাঁতাতে বেয়ারার দিকে তাকালেন, আঙ্গুলের ডগা দিয়ে চশমা ঠিক করে নিয়ে বললেন, আসতে বলো। বেয়ারা নির্দেশ পেয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর দরজায় মৃদু শব্দ হলো। কেউ একজন ভরাট অথচ বিনিময় কণ্ঠে অনুমতি চাইল। মে আই কাম ইন স্যার? নুরুল সাহেব কয়েক সেকেন্ড দরজার দিকে চেয়ে মাথা নাড়ালেন, ঠোঁট নেড়ে বললেন, আসুন। আরফান ভেতরে আসলো, সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। আরফানের কার্ডটা এখন নুরুল সাহেবের হাতে। নুরুল সাহেব কার্ডটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন, ডক্টর আরফান আলম, লেকচারার অফ ঢাকা মেডিকেল কলেজ, রাইটস? জি স্যার। স্যার স্যার বলছেন কেন? আমি কি আপনার কলেজের প্রফেসর? নুরুল সাহেব প্রশ্নের কিছুটা অপ্রস্তুত হলো আরফান। হাসার চেষ্টা করে বলল, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট, অভিজ্ঞ একজন মানুষ। স্যার ডাকাটা বোধহয় যথার্থ। আপনি কোনো কেসের কাছে এসেছেন নাকি পার্সোনাল? আরফান জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, পার্সোনাল। তাহলে স্যার বলে অ্যাভয়েড করুন। আসলে আঙ্কেল। আরফান মাঝপথে থামিয়ে দিয়ে চায়ের কাপে চুমুক দিল নুরুল সাহেব। গম্ভীর কণ্ঠে বলল, ইংরেজিতে আঙ্কেল ডাক আমার পছন্দ নয়। আরফান হতাশ নিঃশ্বাস ফেলল, তাহলে চাচা বলে সম্বোধন করতে পারি? নুরুল সাহেব বিরক্তিকর কণ্ঠে আওড়ালেন, চাচা? আরফান এবার ক্ষীণ চোখে তাকায়। নুরুল সাহেব ইচ্ছে করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বুঝতে সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল। মুখভঙ্গি গম্ভীর থেকে গম্ভীর করে পাল্টে স্পষ্ট কণ্ঠে বলল, আমাকে মেয়ের জামাই বানাতে আপনাকে অনায়াসে বাবা ডাকতে পারি স্যার। এটাই হয়তো পৃথিবীর শুদ্ধতম ডাক। নুরুল সাহেব বুড়ো কুচকে তাকালেন। আরফান এমন অপ্রত্যাশিত উত্তরে কিছুটা হটচট খেল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বললেন, আপনি বলছেন কেন? আমি তো আপনার মক্কেল নই। কথার মাঝে বাধা দেওয়ায় থমকালেন তিনি। কুঞ্চিত ভুরুজোড়া আরো খানিকটা কুঞ্চিত। আরফানের দিকে তাকালেন, পর মুহূর্ত হেসে ফেলে বললেন, আমার কথায় আমায় ফিরিয়ে দিলে? গুড, ভেরি গুড। তবে তোমার উত্তরগুলো অন্যরকম আশা করেছিলাম। আরফান মৃদু হেসে বলল, বেয়াদবির জন্য সরি স্যার। নুরুল সাহেব অসাময়িক হাসলেন। বেয়ারাকে 2 কাপ চা দিতে বলে কথা এগোলেন। তোমার মা আমাদের বাসায় সিপি পাঠিয়েছে জানো? জি জানি। তাহলে হঠাৎ আমার সাথে দেখা করার কারণ? নম্রতার জেদ? আরফান হাসল। নুরুল সাহেব আরফানকে চা দিতে ইশারা করলেন। আমার স্ত্রী বলে আমি আমার মেয়েদের বিগড়ে ফেলেছি। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আমার মেয়েগুলো খুবই স্বাধীনতার চেয়ে ত্যাগও খিচিয়ে দিই। আমি কখনো তাদের ডানা কাটিনি এবং উড়তে দিয়েছি, উড়তে শিখিয়েছি। আমার এই বিগড়ে যাওয়া মেয়ের জন্য পঞ্চুয়াল, মিউচুয়াল এবং রেসপন্সিবল একটা লাইফ পার্টনার প্রয়োজন, যে আমার মতো তাকে বুঝবে, ডানা কেটে ঘরে না বসিয়ে উড়তে দিবে। কি মনে হয় আমার বিগড়ানো মেয়েটাকে সামলাতে পারবেন? আরফান ঠোঁটের কোণে হাসি টেনে রেখে বলল, নম্রতার সাথে আমার পরিচয়টাই হয়েছিল তার চূড়ান্ত অবাধ্যকতার বয়সে। কলেজ পড়ুয়া জেদি অগোছালো কিশোরী ছিল তখন। আমি তাকে ওইভাবে ভেবেই অভ্যস্ত। তাকে কখনো শান্ত চুপচাপ মানিয়ে নেওয়া ধরনের মেয়ে হিসেবে কল্পনা করিনি। আমার দৃঢ় বিশ্বাস আমি তাকে যতটা ভালো রাখতে পারবো অন্য কেউ পারবে না। নুরুল সাহেব জবাব না দিয়ে চুপচিয়ে রইলেন। আরফান আত্মবিশ্বাস, কথাবার্তা, ব্যক্তিত্ব ক্ষীণ দৃষ্টিতেই খেয়াল করলো। অতঃপর প্রসঙ্গ পাল্টে বললেন, ডাক্তার হিসেবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। গত মাস থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে। আজকাল চোখেও দেখছি না ঠিক মতো। বাসার সামনে দাঁড়িয়ে কেউ হাই হ্যালো করলে স্পষ্ট দেখতে বা শুনতেও সমস্যা হবে বলে মনে হয়।
আরফান হেসে ফেলল। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, মা এসেছেন আমার সাথে, বাইরে অপেক্ষা করছেন, তিনি আপনার সাথে কথা বলতে চান। নুরুল সাহেব অবাক হলেন, ব্যস্ত হয়ে বললেন, সে কি কথা? কোথায়? বাইরে বসে কেন রেখেছ? ডাকো ডাকো, তাকে ডাকো। এইটুকু বলেই নিচের বেয়ারাকে ডেকে বাইরে থাকা ভদ্রমহিলাকে ভেতরে আসতে বলেন। কিছুক্ষণের মাঝেই কালো বোরকা কটা সাদা শাড়িতে পরিহিত এক ভদ্রমহিলা দরজা ঠেলে এগিয়ে এলো। নুরুল সাহেব উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে অসাময়িক হাসলেন ভদ্রমহিলা। দরজা থেকে হেঁটে ভেতর পর্যন্ত আসতে প্রকাশ পেল তার ক্ষীণ ব্যক্তিত্ববোধ। নুরুল সাহেবের দিকে চেয়ে অসাময়িক হেসে বললেন, অসময়ে বিরক্ত করার জন্য মাফ করবেন ভাই সাহেব। কি করি বলুন তো? আপনাদের মেয়ে নিতে চাই, তাদের থেকে জান্নাতে নূর নিতে চাই, তাদের একটু না ঘাটালে তো আর হয় না। ভদ্রমহিলার আন্তরিক মিষ্টি কণ্ঠে মোহচ্ছন্ন হলো নুরুল সাহেব। মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন নম্রতার বিয়েটা তিনি দেবেনই। নম্রতা রাজি না থাকলেও তিনি দেবেন। এমন একটা ছায়া, এমন একটা মায়ের লোভ আদৌ হাতছাড়া করা যায় না, না কখনোই না। দুপুর গড়াতেই ভার্সিটি থেকে বেরিয়ে আসলো নম্রতার বন্ধুরা। অন্তু নীরাকে নিয়ে বাইকে উঠেছে। টিএসসির দিকে হাঁটা দিল নাদিম। নম্রতা আর সোয়া, অন্তু আর নীরা চোখের আড়াল হতেই দৌড়ে এসে নাদিম পাশ ঘেঁষে দাঁড়ালো নম্রতার। নাদিমের বাহুতে জোরে সোরে একটা চর বসে গদগদ কণ্ঠে বলল, আমি তোকে বলেছিলাম না, একমাত্র রঞ্জনই পারবে অন্তুর মাথায় সুবুদ্ধি ঢুকাতে। দেখেছিস, মিলে গেল তো। নাদিমের ওপর পাশাপাশি হাঁটছিল ছোঁয়া। নম্রতার কথা শুনে বেশ কৌতূহল নিয়ে পাশ ঘেঁষে দাঁড়ালো সেও। সামনের দিকে ঝুঁকে পড়ে বলল, কেন, অন্তুর মাথায় কি হয়েছিল আবার? ওয়াজ হি সিক? নম্রতা বেশ উৎকণ্ঠা নিয়ে বিষয়টি বুঝতে নিতে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল নাদিম। ভীষণ চটপট দেখিয়ে বলল, এই ইংরেজের বাচ্চা চুপ। সাইলের মতো পহিরা ভর্তা বানাইয়া জিগাইতাছোস, ওয়াচ্ছি সিক? এই তোর দূরে যেয়ে খাড়া, দুই পাশে থেকে দুইজন আমারে চাপাইয়া চুপসা বানাই দিতেছোস, সর। সোয়া চশমা ঠিক করে একটু সরে দাঁড়ালো, কপাল কুঁচকে বলল, সাইল? হোয়াট ইজ সাইল নমু? নম্রতার কণ্ঠে গম্ভীর জানার চেষ্টা করলো। সাইল অর্থ দেহ, যাই হোক অঙ্গ বলে তাহাই শৈল, বুঝেছ? সোয়া কিছু বুঝলো কি বুঝলো না বোঝা গেল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, পরশু আমার বিয়ে, তোরা আসবি না? নাদিম চায়ের দোকানের বেঞ্চিতে পা ছড়িয়ে বসে পড়ল। তোগো ছাতার বিয়েতে যাই না, দুই বলদে মিলা হাম্বা হাম্বা করবি, অনে আমগো মতো মানুষের কি কাম? সোয়া ঠোঁট রাঙিয়ে তাকালো, রাগ নিয়ে বলল, এসব থার্ড ক্লাস ওয়ার্ড আমার সামনে বলবি না। তোর এসব থার্ড ক্লাস পার্সোনালিটির জন্যই আম্মা তোকে একদম সহ্য করতে পারে না। ট্রাই টু গিভ আদার রেসপেক্ট। সোয়ার কথায় তেরে আসতে দিতেই নাদিমকে থামিয়ে দিল নম্রতা। মামা 3 কাপ চা দিতে বলে নাদিমের পাশের বেঞ্চে বসলো সে। কপাল কুঁচকে বলল, 2 সপ্তাহ পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাও আবার লাস্ট সেমিস্টার। বিয়েটা 2-3 মাস পরে করলেও তো পারতি। তোর মেয়ে তো তাড়াহুড়ো কেন করছে বুঝলাম না, বর তো আর ভেঙে যাচ্ছে না। আরে অস্ট্রেলিয়ান মাল তো, টোটাল হাইব্রিড গরু, কখন উষ্টা খায়া ময়রা যায় গ্যারান্টি নাই, হেললে গাইয়া তো তাড়াহুড়া। কি কইতাছি সোয়াইয়া? কথাটা বলে সোয়ার মাথায় চাটি মারল নাদিম। সোয়া নাদিমের বাহুতে 2টো থাপ্পড় দিয়ে সরে বসলো। তারপর বাধ্য মেয়ের মতো বলল, পরীক্ষার জন্য বিয়েতে এত তাড়াহুড়া? বিয়েটা হয়ে গেলেই স্যাম অস্ট্রেলিয়ায় ফিরে যাবে, আর পরীক্ষা শেষ হতে হতে ওইখানে বাদ বাকি ফর্মালিটিগুলো কমপ্লিট হয়ে যাবে। হয়তো এখানে ইউনিভার্সিটিগুলোতেই ঠিক টাইমে জয়েন করতে পারবো না নয়তো। নম্রতার জবাবে না দিয়ে চায়ের কাপে চুমুক দিল, যেন মেয়ের কাছে বিয়ের আগের দিনও ভার্সিটির পড়াশোনার চিন্তায় বড়। সে মেয়েকে কিছু বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। টেবিলের ওপর থাকা ফোনটা পঞ্চমবারের মতো বেজে উঠতেই বিরক্তি নিয়ে তাকালো আরফান। ফোনটা সাইলেন্ট করে রুগীর কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘুরে ফিরে মস্তিষ্ক ওই ফোনের দিকে চলে যাচ্ছে। সকাল থেকে ফোনটি বেজে যাচ্ছে এক নাগাড়ে। এই দিয়ে মোট 5মবারের মতো কল আসলো। কলের কারণে সে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না রোগীর কথায়। একবার ভাবলো ফোনটি ওঠাবে, আবার ভাবলো রোগীটিকে বিদায় দিয়ে তারপর কি করবে বুঝতে পারছে না সে। সেই সকাল থেকে একই নাম্বার থেকে
6 থেকে 7 বার কল করেছে একটি মেয়ে। ফোন দিয়ে কথাবার্তা না বলে ফুপে ফুপে কাঁদছে। কি আশ্চর্য, কে এই মেয়ে? আরফান আর চোখে ফোনের দিকে তাকায়। এই তো আবার কল করেছে মেয়েটা। আরফান দীর্ঘশ্বাস ফেলে তার থেকে কি চাই এই মেয়ে। ঘড়ির কাঁটায় 10টা পেরিয়েছে। রান্নাঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে আছে নীরা। আজ বিকেল থেকে মাথা ঘোরানোর ব্যায়ামটা মাথা চারা দিয়ে উঠেছে জাহানারার। কিছুক্ষণ পরপরে চোখের সামনে সব অন্ধকার দেখছেন তিনি। 2-3 বার মুখ ভরে বমিও করেছেন, তবুও নিজের জেদ বজায় রেখে একা হাতে যাবতীয় কাজ সামলাচ্ছেন। সেই সন্ধ্যা থেকে নীরা পেছনে অসহায় মুখে দাঁড়িয়ে আছে আয়ন। কিছুক্ষণ পরই টেলিভিশনে দুর্দান্ত ক্রিকেট ম্যাচ টেলিকাস্ট হবে। মাকে অবস্থায় রেখে টেলিভিশন অন করা ঠিক হবে না বুঝতে পারছে আয়ন। নীরা মিনমিন করে বলল, আপনার শরীর খারাপ মা, আপনি ছাড়ুন, আমি করছি। জাহানারা জবাব দিল না। ফ্যাকাশে চোখ মুখ নিয়ে পানির কল খুলে হাঁড়ি পাতিল ধোয়ায় মনোযোগ দিল। জাহানারার গম্ভীর মুখভঙ্গি দেখে আর একবার অনুরোধ করার সাহস পেল না নীরা। বেশ কিছুক্ষণ পর ধৈর্যহারা হয়ে শোবার ঘর থেকে বেরিয়ে আসলেন আনিসুল সাহেব। তাকে রান্নাঘরের দরজার কাছে আসতে দেখে নিজেকে আরো একটু গুটিয়ে নিল নীরা। সব্যস্তভাবে মাথায় আঁচড় টেনে নতভাবে দাঁড়িয়ে রইল এক কোণে। আনিসুল সাহেব রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বললেন, রাখো তুমি এসব। ছেলের জন্য বহুত খেটেছো, আর দরকার নেই। কামাই করে রেঁধে বেড়ে খেতে পারলে খাবে, নয়তো খাবে না। তুমি কেন কাজ করবা সারাদিন? আমি রোজগার করি না? ছেলে ছেলে করে মরে যাও। কোথায় এখন তোমার ছেলে? মাঝরাতে বাড়ি ফেরার নাম নেই। বিয়ে করে বহু শিয়ানা হয়ে গিয়েছে আজকাল। আনিসুল সাহেবের ধমকাধমকির মাঝে বাড়ি ফিরল অন্তু। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে তার। রাত 9টা পর্যন্ত ভার্সিটির লাইব্রেরিতে পড়াশোনা সেরে নাদিমের সাথে 2 কাপ চা খেয়ে সিগারেট ধরিয়েছিল অন্তু। বন্ধুর সাথে পারিপার্শ্বিক আলাপচারিতা চোখের পলকে কেটে দীর্ঘ 1 ঘন্টা। 10টার দিকে রওনা হয়ে পৌঁছাতে বাজলো 11টা। সারাদিনে অভুক্ত শরীরে সিগারেট খাওয়ায় পাক খাচ্ছে পাকস্থলীর নিম্নভাগ। মাথা ঘুরাচ্ছে পরীক্ষা, চাকরি, সংসার নিয়ে হাজারো চিন্তা। বাইকের তেল শেষ হয়েছে, অথচ হাতে টাকা নেই। সোয়ার বিয়ের জন্য উপহার, আরো কত টাকার খরচা, অথচ আয়ের উৎস পকেটে খালি। এখন একটি মানসিক চাপের মাঝে বাড়িয়ে সেই হইচই ভীষণই বাজে লাগছে তার। তিক্ত শোনাচ্ছে অন্তর জন্য। ক্লান্ত শরীরে দাঁড়িয়ে থেকে আনিসুল সাহেবের তিক্ত খোঁচাগুলো হজম করলো। কোনোরূপ প্রত্যুত্তর করার চেষ্টা না করে রান্নাঘরে ঢুকলো সে। জাহানারার হাত থেকে হাঁড়ি পাতিল সরিয়ে আচমকা মাকে পাচাকোলা করে নিয়ে বেরিয়ে এলো। জাহানারা চমকে উঠলেন, বিস্মিত হলেন। অন্তু মাকে বসার ঘরে সোফায় বসিয়ে দিয়ে ফ্লোরে বসলো। জাহানারা এক হাত ধরে ক্লান্ত কণ্ঠে বলল, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। আমার বউ ছুলের সমস্যা, আমি ছুলে তো সমস্যা নাই আম্মা। জাহানারা জবাব না দিয়ে হাত টেনে নিলেন। অন্তু হাতটা আবারও নিজের হাতে নিয়ে বলল, সারাদিন খাই নাই আম্মা। তুমি তো জানোই তোমার ছেলে ক্ষুধা সহ্য করতে পারে না। বাড়ি ফিরে যদি তোমার এই অবস্থা দেখি, তাহলে কি আর খেতে ইচ্ছে করে বলো? ইরা ওইভাবে কথা বলা অন্যায় হয়েছে, আমি মানি, কিন্তু ইরা অন্যের বাড়ির মেয়ে আম্মা। সে অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার আমার নাই। কাজটা যদি ইরার জায়গায় নীরা করত, তাহলে ভিন্ন কথা ছিল। আমার বউ আমার মাকে অপমান করলে আমি চুপ করে থাকবো না। আমি বলেছি না নীরা নির্দোষ। নীরার উচিত ছিল আমি বলছি না নীরা নির্দোষ। নীরার উচিত ছিল ইরার ভুলগুলো ধরিয়ে দেওয়া। ও বুঝে উঠতে পারে নাই। এবারের মতো ওকে মাফ করে দাও মা। শেষ কথা বলে নীরার দিকে তাকালো অন্তু। অন্তুর চোখের ভাষা বুঝতে পেরে 2 কদম এগিয়ে এলো নীরা। মৃদু বিনিময় কণ্ঠে বলল, ইরার বেদবির জন্য আমি সরি মা। আমি ইরাকে বকাঝকা করেছি, ওকে বাড়িতে আসতেও নিষেধ করেছি। ও আর আসবে না এই বাড়িতে। আপনি একবারের মতো মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। জাহানারা উত্তর না দিয়ে গম্ভীর মুখে বসে রইলেন। অন্তু বায়না ধরা কণ্ঠে বলল, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। নীরার মাপ চাইতেও কষ্ট কমে যাবে না। তবুও বলছি, রাগ করে থেকো না মা। আমি রাগের মাথায় কত কি করে বসি। তুমি কষ্ট পাও, আবার মাফ করে দাও। নীরাও তো আমারই বউ। তোমার ছেলের বউ মানে তো তোমার মেয়েই হলো। এবারের মতো মাফ করে দাও না। ও আর কখনো তোমায় অসম্মান করে কথা বলবে না। নীরা, খবরদার আম্মাকে অসম্মান করে কোনো কথা বলবে না। আমার আম্মা কষ্ট পেলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না, মনে থাকবে? নীরা মাথা এলিয়ে সায় জানালো। জাহানারার চোখ টলমলে হয়ে উঠল। চোখে জল
ডাকতে ধমক দিয়ে বললে, হয়েছে, এখন এত ঢং করতে হবে না। তোর বউকে বল খাবার দিতে, খেয়ে দিয়ে ঘুমা। আমার জন্য এত দরদ দেখাতে হবে না কারো। অন্তু হেসে ফেলল। নীরাকে খাবার দিতে ইশারা করে জাহানার হাত ধরে বলল, তোমার সঙ্গে খাবো। নীরা বলল, তুমি নাকি ভাত ওষুধ কিছুই খাও নাই? টেবিলের খাবার দিতে দিতেই মা ছেলে দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল নীরা। জাহানারা যেমন শাশুড়ি হোক, মাই তো মাই হয়। মাঝে মধ্যে এই মায়ের বড় অভিমান হয়, এক আকাশ অভিমান জমিয়ে রাখে সন্তানের একটু পারোয়া করতে, একটু আদর পাওয়ার আশায়। সন্তানের এইটুকু হাসিতেই টুকরো টুকরো হয়ে যায় সেই অভিমানের পাহাড়। চোখ টলমল করে। টলমল করা সত্ত্বেও ইরাম এখানে উপস্থিত সবাইকে অশান্তিতে রাখতে চায় না। নীরাকে মাপ চাইতে দেখে রাগি রাগি করত, কিন্তু নীরার আনন্দ হচ্ছে। ইরার মতো প্রতিবাদী চিন্তা তার আসে না। এইটুকু মাথা নোয়ানোর ফলে যদি সংসার শান্ত হয়, তবে তাতেই তার আনন্দ, তাতেই তার সুখ। মাথা নোয়ানোর ফলে যদি মা একটু তৃপ্তি পায়, তবে এই মাথা নোয়ানোই তার শ্রেয়। পৃথিবীর সবাই কি ইরা নম্রতার মতো প্রতিবাদী হওয়া সাজে? খাওয়া দাওয়া শেষে ঘরে যেতেই নীরার ওপর চোখ পড়ল অন্তর। নীরা শাড়ির আঁচল একপাশে তুলে বিছানা ঝাড়ছে। অন্তুর অবাধ্য চোখ প্রথমে গিয়ে থামলো নিষিদ্ধ কোনো জায়গায়। অন্তু কেসে উঠল। তাড়াহুড়ো করে সরিয়ে নিতেই চোখ ফিরল, তাকালো নীরা। অন্তু অপ্রস্তুত ভঙ্গিতে ঘাড় চুলকালো। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় গিয়ে বসলো। কণ্ঠে গভীর যত এনে বলল, শাড়ি পরার কি দরকার? নীরা বিছানায় তৈরি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলগুলো হাত খোপা করতে করতে উঁচু করে ফিনফিনিয়ে শাড়ি কিছুটা দৃশ্যমান হলো ফর্সা উদর। অন্তু কপাল কুঁচকে আয়নার দিকে চেয়ে রইল। আয়নার ভেতরে দিয়ে চোখ পড়ল। নীরা অপ্রস্তুত কণ্ঠে বলল, মা বলেছে। অন্তু চোখ সরিয়ে নিল। শার্ট পাল্টে বিছানায় আসতেই ডাকলো নীরা। অন্তু চোখে মুখে জিজ্ঞাসা নিয়ে বলল, নীরা কয়েক সেকেন্ড চুপ রইল। বহু দ্বিধা ভুগে অসহায় চোখে তাকালো। অন্তু টি শার্টের ওপরে বোতাম খুলে কলারটা একটু টেনে নিয়ে আনমনে বলল, কি হলো? নীরা চোখ আটকালো অন্তুর বুকে। পেটানো শরীর, লোমশ বুকে আর শ্যামল বর্ণ গলদেশে নিচের দিকটায় আচমকা বলে উঠল, ভালোবাসি। জীবনে প্রথমবার এত কসরত, এত আকাঙ্ক্ষা, এত অপেক্ষার পর নীরার বলা কথাটা বিশ্বাস হলো না অন্তুর। অমনোযোগী অন্তু চট করে মনোযোগী হয়ে উঠল। চোখ তুলে নীরার দিকে ছোট ছোট করে প্রশ্ন করলো, কি? নীরা চোখ টলমল করছে। টলমলে চোখে তার আবেদনময়ী চাহনি। সেই সর্বনাশী চাহনির দিকে চেয়ে বুক শুকিয়ে এলো অন্তুর। অবাধ্য চোখ দুটো জোরপূর্বক নেমে এলো অর্ধলঙ্ঘিত ললনিত দেহে। পর মুহূর্তে চোখ সরিয়ে নিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল অন্তু। ধরফর করা বুক নিয়ে কপাল কোঁচকালো। কপালে ডান হাতে রেখে চোখ বন্ধ করে অন্তু ক্লান্ত কণ্ঠে বলল, কাল কথা বলি, প্রচন্ড মাথা ব্যথা করছে, ঘুমাবো। আলোটা নিভিয়ে দিলে ভালো হয়। রাত প্রায় 2টো। রাতের মাঝেই ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। খাবার ঘরের গ্লাসে পানি ঢলকে কেউ। বাবার রুমে ক্যাটক্যাট ফ্যানের বিশ্রী শব্দ হচ্ছে। এ সবটাই অন্ধকারে ডুবে থাকা ঘরটি যেন খুব মনোযোগী মনে হচ্ছে নম্রতার কাছে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় কিছুক্ষণ ভূতগ্রস্তের মতো বসে রইল। তারপর ফোন নিয়ে অ্যালার্মটা বন্ধ করলো। আরফানের ডিউটি শেষ হওয়ার কথা একটাই, সে অনুযায়ী 2টোই অ্যালার্ম দিয়ে রেখেছিল নম্রতা। ঘুমটা খানিক কেটে যেতে আরফানের নাম্বারে ডায়াল করলো নম্রতা। প্রথম দফায় বিজি দেখিয়ে দ্বিতীয় দফায় ওয়েটিং দেখালো লাইন। নম্রতা কপাল কুঁচকালো। এত রাতে কার এত দরকার পড়লো আরফানকে? নম্রতা অপেক্ষা করলো। 2 মিনিট পর ডায়াল করতে আবার ওয়েটিং দেখালো ফোন। নম্রতার মাথায় আসছে খারাপ চিন্তাগুলো। ঠেলে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করলো। তৃতীয়বারের মতো ফোন রিসিভ করলো আরফান। নম্রতা মন খারাপ ভাবটা উড়িয়ে দিয়ে তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, কি করছিলেন ডক্টর সাহেব? আরফান ছোট করে উত্তর দিল, কিছু না, আপনি? নম্রতার মনটা একটু চুপসে গেল। হাসার চেষ্টা করে বলল, আমি তো ঘুমাচ্ছিলাম, আপনার সাথে কথা বলবো বলে 2টোই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আরফান হাসলো। এত কষ্ট না করে সকালে কল দিলেই হতো। সকালে কল দিলে হবে না, আমার কত কথা জমা আছে জানেন? এগুলো আজ না বললে পেটের ভাত হজম হবে না আমার। আচ্ছা বলুন। আরফানের
অনাগ্রহী কণ্ঠের ভেতরটা মুচড়ে উঠল নম্রতার। সে এত আগ্রহ নিয়ে বসেছিল, অথচ আরফানের কোনো আগ্রহ নেই। আফরান কি শুধু খুব বেশি ক্লান্ত? আফরান ক্লান্ত ভেবে নিজেকে সামলে নিল। নম্রতা মৃদু কণ্ঠে বলল, আপনি মাত্র ফিরলেন, খুব ক্লান্ত বোধ হয়, আপনি একটু রেস্ট নেন, আমি কথা কালই বলবো। আরফান সাথে সাথে বলল, আচ্ছা। নম্রতা হঠাৎই দুনিয়া ভেঙে কান্না পেল যেন। আরফান হাজার ক্লান্ত থাকলেও এভাবে কথা বলে না, এত অবহেলা ভরে তো কখনোই না, ভয়ঙ্কর রেগে থাকলেও না। তবে আজ কেন? নম্রতা মন খারাপ করে ফোন রেখে দিল। বেশ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে চোখে ঘুম না ধরে আবারও আফরানের নাম্বারে কল দিল, কিন্তু আশ্চর্য, আবারও ওয়েটিং। নম্রতা শোয়া থেকে উঠে বসলো, অনুভূতি শূন্য চোখে চেয়ে রইল তারাবিহীন আকাশের দিকে। বেশ কিছুক্ষণ পর আবারও কল করলো, এবার সিম বন্ধ। নম্রতার মস্তিষ্ক হঠাৎই এক অদ্ভুত প্রশ্ন জাগলো, আরফান কি তার কলে বিরক্ত হয়ে ফোন বন্ধ করলো? নম্রতা কি খুব বিরক্ত করে তাকে? কই, আফরান তো কখনো বলেনি। নম্রতার ফোনে দূরে ছুঁড়ে ফেলে বিছানায় গা এলালো, চোখের দিকে উকি ছিল জল, বিষাক্ত ভাবনায় উকি দিচ্ছে মাথায়। এত রাতে কার সাথে কথা বলছে আরফান? নম্রতা মনে প্রাণে ভাবতে নিশ্চয়ই কোনো ফ্রেন্ড অথবা হসপিটালের কোনো কল ছিল আরফানের। ফোন ওয়েটিং থাকায় কোনো বড় ব্যাপার না, প্রয়োজন তো থাকতে পারে। পর মুহূর্তে কুটিল মস্তিষ্ক প্রশ্ন ছুড়ল, এত রাতে কোন ফ্রেন্ড ফোন দিতে পারে বা কি কাজে? কি এত কথা, এতবার কিসের কল? নম্রতার মাথা ঘোরাতে লাগলো। নিজের চিন্তা যথারীতি ইতিবাচক করার চেষ্টা করলো। একটা ঘুমের ওষুধ হলে বেশ ভালো হয় মনে হলো নম্রতার। পূর্বাকাশে যখন সিঁদুর রাঙা আভা হচ্ছে, ভোরের আলো আলোকিত করছে চারপাশটা, ঠিক তখনই দু চোখের বুঝলো নম্রতা। ঘুমগুলো এসে ধরা দিল ঠিক চোখের পাতায়। জলস্রিক্ত ফোলা চোখগুলো দুদণ্ড শান্তি করালো এবার। ক্ষণিকের জন্য ভুলে গেল সকল বিষাদ। চওড়া বারান্দায় চেয়ার টেনে বসে আছে নুরুল সাহেব, চোখের সামনে মেলে রাখা খবরের কাগজ, চোখ মুখ গম্ভীর। পাশে ক্যাসেটে বাজছে স্মৃতিচারিত গান। একটা কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করে না সে জানে না, সে হলো বন্ধু আমার, বন্ধু আমার। বাপ্পি লাহিড়ী ও মুন্না আজিজের কণ্ঠে গাওয়া মাস্টারপিস। তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ের হলে বসে এই গানটি বেতারে শুনেছে অসংখ্যবার। আসাদ, মজুম, ইব্রাহিম আরও কত ছিল তখন, এখন নেই। কোথায় আছে কোনো খবর নেওয়ার সময় সুযোগ কারোই নেই। নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে খবরের পাতা উল্টাতে লাগলেন। ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়ালো নম্রতা। এলোমেলো চুলে হাত খোপা করা, গায়ে রাতে টি শার্ট আর ট্রাউজার। নম্রতার বিধ্বস্ত মুখে মৃদু হাসলো, টলমলে পায়ে চেয়ার টেনে এসে বসলো। শুভ সকাল বাবা। নুরুল সাহেব গানের সাউন্ড কমিয়ে মেয়ের দিকে তাকালেন। খবরের কাগজটা ভাঁজ করে পাশে রাখতে রাখতে বললেন, শুভ সকাল মা। নম্রতা চেয়ার চেনে বসে হাসলো। হাউ ইজ দ্য মর্নিং রিমান্ড অ্যান্ড দ্য ওল্ড হেডস। নুরুল সাহেব হাসলেন, চোখ থেকে চশমা খুলে দীর্ঘশ্বাস ফেললেন। ভীষণ আনমনা দৃষ্টিতে চেয়ে রইলেন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের গায়ে। বন্ধুর পাওয়া প্রাপ্তি, বন্ধুকে হারিয়ে ফেলার ব্যর্থতা। জীবনের এক পর্যায়ে এসে নিজেকে ব্যর্থতাগুলোর গোনার চেষ্টা করছিলাম। নুরুল সাহেব আবারও দীর্ঘশ্বাস ফেললেন। ঠোঁটের হাসি টেনে মেয়ের দিকে তাকালেন, কপাল কুঁচকালেন, উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কিন্তু তোর এই অবস্থা কেন? চোখ মুখ ফোলা লাগছে, ঠিক আছিস মা? নম্রতা হাসার চেষ্টা করলো, চেষ্টা সফল হলো না। নিজের চেহারাটা বাবার কাছে পাশাপাশি রাখতে পারলো না। তোমায় একটু জড়িয়ে ধরবো বাবা, আমার ঘুম হচ্ছে না। নুরুল সাহেব উদ্বেগ বাড়ালেন, মেয়েকে বুকে টেনে নিয়ে আলতো হাতে মাথায় হাত বোলালেন। মেয়েকে এই বিষয়ে প্রশ্ন করলেন না আর। চুলে বিলি কাটতে কাটতে শুধু বললেন, বাবা তোকে ভালোবাসে মা, জীবনে যে কোনো পরিস্থিতিতে বাবা তোকে ভালোবাসবে। নম্রতা চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। বাবাকে ধোয়াতে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ইউনিভার্স, লাভ ইউ মোর অ্যান্ড লাভ ইউ মোর বাবা।
সকাল 11টায় সিএনজিতে বসে একাধারে ফোন টিপছে নম্রতা। ভীষণ আশ্চর্য হয়ে দেখছে আরফানের ফোন বন্ধ। আরফানের ফোন দেওয়ার চেষ্টা করেনি। রাতে এভাবে ফোন কাটার পর একটাবারও নম্রতার কথা মনে পড়েনি। একটা বার নয়, নম্রতা নিজে থেকেও ফোন দিল, বন্ধ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে সিএনজি সিটে গা এলিয়ে দিল। এই বিটঘুটে বিষাদ দুপুরটার প্রতি জন্মায় তার রাজ্যের ক্ষোভ। গোলাপি কুর্তি আর সাদা সালোয়ার গায়ে জড়িয়ে নামছে ছোঁয়া। নম্রতা তাকে দেখে বিরক্তিকর চোখে তাকালো, অযথা রাগ দেখিয়ে বলল, তোর না কাল বিয়ে রেখে ভার্সিটি এসেছিস কোন দুঃখে? ছোঁয়া নম্রতার রাগটা ধরতে পারল না। নম্রতার পাশাপাশি হাঁটতে হাঁটতে সরল কণ্ঠে বলল, বিয়ে তো কাল, আজ তো কোনো কাজ নেই আমার, শুধু শুধু বাড়ি বসে থেকে কি করব? নম্রতা দাঁড়িয়ে গেল, চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, ঠিকই বলেছিস, তোর তো কাজ নেই। আমার ধারণা মতে বিয়ের দিনও তোর কোনো কাজ থাকবে না। 2 মিনিটেই কবুল বলে বউদের মতো কাজ সেরে ফেলবি। বাসর রাতও তোর কাজ থাকবে না। বরবাসর করবে, সেখানে অযথা তোর কি কাজ? আমরা কল গ্রুপ স্টাডি প্ল্যান করেছি, ফ্রি যেহেতু আছিস ওয়ানটা জয়েন আস। সোয়া চিন্তিত কণ্ঠে বলল, জয়েন করতে পারলে বেশ হতো, কিন্তু মাম্মা বোধহয় অ্যালাউ করবে না। নম্রতা রাগ নিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, নাদিমের বলা ইউনিভার্সাল ট্রুথ কি জানিস? সোয়া জিজ্ঞেস করলো না। নম্রতার আকাশসমা বিরক্তি নিয়ে বলল, তুই আসলে একটা বলদ। নম্রতা সোয়ার কথার মাঝেই রিক্সা থেকে ডেকে উঠল একটি মেয়ে। নম্রতা প্রথম দফায় চিনতে না পারলেও সম্বোধন শুনে চটে গেল, চিনেও ফেললো, ঠোঁটে হাসি টানার চেষ্টা করলো। আপনি এখানে কেমন আছেন আপু? নিদ্রা হেসে বলল, আমি ভার্সিটির প্রাক্তন ছাত্রী, কিছু কাগজপত্র তুলতে এসেছিলাম, টিচার নিয়োগের অ্যাপ্লাই করব বলে। ভীষণ সিক দেখাচ্ছে তোমায়। নম্রতা হেসে বলল, তেমন কিছু না, রাতে ঘুম হয়নি তাই এমন দেখাচ্ছে। ঘুম হবে না কেন? ভাইয়া ডাক্তার হওয়া সত্ত্বেও তার প্রিয়তমার এই অবস্থা মানা যাচ্ছে না। তাকে বলনি? নম্রতা ছোট্ট করে শ্বাস ফেলল। নিষ্প্রভের ফোন অফ, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নিদ্রা কপাল কুঁচকে তাকালো, তার সুন্দর ঠোঁটজোড়া বাচ্চাদের মতো উল্টে ভেতরে করে বলল, ভাইয়ার তো 2টা নাম্বার, তুমি সেকেন্ডে ট্রাই করো। ভাইয়া তো একসাথে 2টা নাম্বার বন্ধ রাখে না। নম্রতা অবাক হলো, বিস্ময় নিয়ে বলল, নিষ্প্রভের সেকেন্ড কোনো নাম্বার আমার কাছে নেই। নিদ্রা ড্যাব ড্যাব করে চেয়ে রইল। নম্রতা ততক্ষণে আরফানের নাম্বারটা নিয়ে বিদায় নিল। নম্রতার অনুভূতি শূন্য চোখে সোয়ার দিকে তাকালো। সোয়া ভীষণ অবাক হয়ে বলল, মেয়েটা কি মেন্টালি সিক? তোকে ছোড়াছুড়ি বলে ডাকছিল, এটা কেমন নাম? আশ্চর্য। নম্রতা উত্তর দিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। মনে মনে শুধু একটি প্রার্থনা করতে লাগলো, আরফানের এই নাম্বার যেন বন্ধ থাকে। আরফানের এই নাম্বার খোলা থাকলে নম্রতার অবুঝ মনটা ভীষণ মস্তিষ্কর সাথে পেরে উঠবে না। মস্তিষ্কের হাজারটাও যৌক্তিক প্রশ্নের জবাবে ফেলফেল করে চেয়ে থাকা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। ভীষণ অস্থির হয়ে গোটা একটা ক্লাস করলো নম্রতা। আরফানের নাম্বারে ফোন দেওয়ার মানসিক শক্তি জুগিয়ে নিয়ে থরথর হাতে কাঁপছিল তার শরীর, যদি ফোনটা লেগে যায়। হাজারো দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কল করল নম্রতা। তার হৃদস্পন্দন থামিয়ে দিল। সকল প্রার্থনা মিথ্যা করে দিয়ে প্রথমবারে রিসিভ করলো আরফান। নম্রতা বোবা হয়ে বসে রইল। তবে নম্রতার এই সিম অফ রেখেছিল আরফান। যদি তাই হয় তাহলে এই নাম্বারটা কেন দেয়নি তাকে? সকালে একটাবারও কি মনে পড়েনি তাকে? নম্রতা আপনাকে একটু পর ফোন দেই, আমি এখন পেশেন্টের সামনে ব্যস্ত আছি। হঠাৎ আরফানের কণ্ঠ ছেদ ঘটল। নম্রতা চমকে উঠে বলল, আমি আপনাকে একটু পর ফোন দিচ্ছি নম্রতা। নম্রতা নিজেও খুব ধাতস্থ করে নিয়ে বলল, সকালে একটাবার আমাকে কল দেওয়ার প্রয়োজন কি আপনার ছিল না? আরফান মৃদু কণ্ঠে বলল, সরি, খেয়াল ছিল না। নম্রতা যার পর নাই অবাক হলো, মেজাজ বিগড়ে গেল। তবু নিজেকে শান্ত রেখে বলল, খেয়াল ছিল না? আমার এক্স্যাক্টলি কি খেয়াল হওয়া পর্যন্ত ডক্টর? ছোট একটা বিষয় নিয়ে এত ঝামেলা করছেন নম্রতা। আমি আপনাকে পরে কল দিই। ঝামেলা কোথায় করলাম? আই ওয়াজ জাস্ট আস্কিং। ফোন বন্ধ কেন আপনার? ফোন বন্ধ থাকলে কল এলো কিভাবে? সিমটা বন্ধ রেখেছেন। ও
ও কাল অফ করেছিলাম, অন করতে মনে নেই, আমি পরে ফোন দিচ্ছি। কাল রাতে কোনো ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করেছেন? আরফান বিরক্তি নিয়ে বলল, আমার সামনে পেশেন্ট বসা নম্রতা, আমি ব্যস্ত আছি। নম্রতা জবাব দিল না। ডান চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিড়বিড় কণ্ঠে বলল, আপনার জীবনে আমার অস্তিত্ব, ব্যস্ততা আর খেয়াল হওয়া মাঝে সীমাবদ্ধ ডাক্তার। আমি এইটুকু ঠুকনো কখনো বুঝতে পারিনি। আরফান বুঝতে না পেরে বলল, কি বুঝতে পারেনি? এখন ডাকি প্লিজ। নম্রতা রেখে দিল। দুপাশের চোখ ভর করলো রাজ্যের বৃষ্টি। বুকের বাম পাশে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা ব্যথা করে উঠল তার। নম্রতা রেখে দিল। দুটো চোখ ভর করলো রাজ্যের জল। নিষ্ঠুরতা লাগলো চারপাশে। 4 বছরের দীর্ঘ অপেক্ষা, প্রতিটা রাতের একাকিত্ব, কান্না কেন আবার এই স্পষ্ট চোখে ভাষা দিচ্ছে। যার খেয়ালে সে মগ্ন ছিল, সে কি তাকে ভেবেছে? সন্ধ্যা গড়িয়ে রাত নামতে ছটফট করতে লাগলো নীরা। বারবার উদ্দীপ্ত চোখে তাকাতে লাগলো দরজার দিকে। শাশুড়ি মাকে রান্নায় সাহায্য করতে গিয়ে বাধালো গন্ডগোল। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে বলি করলো। জাহানারা মেজাজ খারাপ করে তাকালো, ধমকে উঠে বলল, একটা কাজ ঠিক মতো করতে পারো না? কাজ করার সময় মন কই থাকে? বরকে দেখতে চাও? তোমার শাশুড়ি তোমাকে অত্যাচার করে মেরে ফেলেছে। হাবার মতো দাঁড়িয়ে আছো কেন? পানি ঢালো হাতে। আয়ন, এই হারামজাদা, স্বাধীন টিভিতে কি দেখিস তুই? তোর টিভি 2টাকে একসাথে কোবাবো। হারামির বাচ্চা, ভাবির হাত কেটে গেছে, স্যাবলো নান। কাজ করতে সে যত সব আকাম, জীবনটা শেষ করে দিল আমার। এখানে দাঁড়াও। আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? যেতে বলি নাই? যাও। জাহানারা রান্নাঘর থেকে ধমকে বের করে দেয় নীরাকে। আয়ন এসে হাতে পট্টি বেঁধে দেওয়ার পর রান্নার কোনো কাজে হাত দিতে দেয়নি জাহানারা। সন্ধ্যা থেকে রাত অবধি ধমকাধমকিতেই পার করেছে। নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছে শাশুড়ি মায়ের, আর শাশুড়ি মায়ের ছেলের জন্য অপেক্ষা করছে। কাল রাতের পর অন্তুকে ধারে কাছে পায়নি নীরা। ছেলেটা সারাদিন বাইরে বাইরে কি করে কে জানে। নীরার এই চঞ্চল অপেক্ষতার অবসান ঘটল রাত 11টায়। অন্তু বাড়ি ফিরে খেতে বসলো। আয়ন আর নীরা ব্যতীত সবাই তখন যার যার ঘরে। অন্তু খেতে বসেই প্রথমে নীরার দিকে তাকালো, ভুরু নাচিয়ে বলল, খাওয়া হয়েছে ম্যাডাম? নীরা মৃদু কণ্ঠে বলল, পরে খাবো। আয়ন সোফায় শুয়ে ক্রিকেট ম্যাচ দেখছিল। ভাই ভাবির কথা এক পর্যায়ে গলা উঁচিয়ে বলে, নীরা পুথু কি ভাবির তো হাত কেটে ফেলেছে ভাইয়া? অন্তু কপাল কুঁচকে তাকালো, মাথায় নিয়ে উকি দিয়ে বলল, কোন হাত দেখি? নীরা ডান হাতে একটু উঁচু করে নিজের চোখের সামনে ধরলো, তারপর বলল, এত কাটেনি, একটু। অন্তু কিছু বলল না। নীরা আয়নের দিকে চেয়ে বলল, এই তুই এখনো ঘুমাতে যাসনি কেন? বাবা যদি দেখে এখনো টিভি দেখছিস, খুন করে ফেলবে একদম। যা, ঘুমাতে যা। আয়ন আগের মতোই লম্বালম্বিভাবে শুয়ে পড়ে বলল, ম্যাচ শেষ হলে ঘুমিয়ে পড়বো ভাইয়া, আজকের ম্যাচটা কিন্তু জটিল হচ্ছে। নীরা অন্তুর পাতে খাবার দিয়ে নিচে ঘরে গেল। ছাদে শুকোতে দেওয়া জামা কাপড়গুলো অগোছালোভাবে পড়ে আছে। নীরা বিছানায় বসে এক এক করে কাপড়গুলো গোছাতে নিতেই ঘরে এলো অন্তু। মুখ ভর্তি হাসি নিয়ে ফোনে কথা বলতে বলতে এলো সে। এক হাতে তার খাবারের প্লেট, অন্য হাতে ফোন। অন্তু ফোনে কথা বলতে বলতেই বিছানায় এসে বসলো। কথার ধরন দেখে বোঝা গেল নাদিমের সাথে কথা বলছে সে। অন্তুর হাসি স্থির হলো। বিচিত্র ভঙ্গিতে নিজের ঠোঁট কামড়ে বলল, এই মেয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে, তেজ ব্যাপার, তোর দ্বারা সম্ভব হবে না। কথা বলতে বলতেই খাবার মেখে নীরার সামনে ধরল অন্তু। নীরা মোহচ্ছন্ন দৃষ্টিতে একবার বিষময় রূপ নিল। অন্তু তখন নাদিমের বিপক্ষে কথার ঝুলি সাজাতে ব্যস্ত। নীরা বিষময় চাহনিতে চোখ পড়েনি হয়তো তার। এমন একটা ভাব নিল যে একের পর এক লোকমা এগিয়ে দিল অন্তু। নাদিমের সাথে হাস্যোজ্জ্বল আলাপ আলোচনা করতে করতেই চোখে বিস্ময়, মোহ কঠোর যেন ভেঙে গেল। ফোনের ওই পাশ থেকে বন্ধুকে উদ্দেশ্য করে বলল, চাপা মারিস না। অবশ্যই পারতাম, বলল অন্তু, কিন্তু তারে আমি রুমটা কি? এই মেয়ের জায়গায় তোর বোন হলেও নয়তো একটা কথা ছিল। আমাদের প্রেম কাহিনী তো পুরোই গলিয়ে দিলে বন্ধু। নাদিমের অশ্লীল কিছু গালি দিয়ে বলল, তুই তো শালা বিরাট চরিত্রহীন, ঘরে বউ রেখা বাইরে নজর দেস। অন্তু হাসে। নীরার দিকে শেষ লোকমা এগিয়ে দিয়ে বলে, বউ রেখা নজর দিলাম কই? নজর তো আমার আগে থেকেই ছিল। এক বউ দিয়ে আসলেই চলছে না, তোর বোনটা মাস্ট দরকার। নীরা মুগ্ধ
চোখে চেয়ে অন্তর হাসি দেখলো। এই ছেলের এই হাসির জন্য শেষমেশ প্রেমে পড়তে বাধ্য হয়েছিল নীরা। এত এত গালি শোনার পর অন্তর নির্বিকার হেসে বলল, আর কত বকবি দোস্ত, রেস্ট নে, সামনের মাসে প্রপোজ করে বাকি গালি দিস, এখন আর গালি শোনার মুড নাই। নীরা তখনও মুগ্ধ চোখে তাকিয়েছিল অন্তর দিকে। তারপরে কি বর্ণনাতীত কাজ করে বসলো সে। ডান হাতটা অন্তর কাঁধের কাছে রেখে অন্তত মহচ্ছিন্নভাবে ঠোঁটে ঠোঁট রাখলো পরমাবেশে। অন্তর হঠাৎই কিছু বুঝে উঠতে পারলো না। পুরো ব্যাপারটা বোধগম্য হতে হতভম্ব হয়ে গেল সে। নীরার অকল্পনিত কাজটা কাঠ হয়ে বসে রইল। হাত থেকে গড়িয়ে পড়লো ভাতের প্লেট ও ফোন। প্লেট পড়ার শব্দ হতে ছিটকে সরে দাঁড়ালো নীরা। কাপা হাতে প্লেটটা তুলে নিয়ে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। একটাবারও অন্তু চোখে তাকানোর সাহস করলো না। অন্তু হতভম্ব চোখে নীরার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। ঠিক ওই মুহূর্তে কি ঘটে গেল, কিভাবে ঘটে গেল কিছু বুঝে উঠতে পারলো না অন্তু। ফোনের ওই পাশে চেয়ে চেঁচিয়ে উঠলো নাদিম, তুই কি মইরা গেছিস দোস্ত? টিকিট কাইটা গেছে তোর, কথা কস না কেরে? অন্তু কাপা হাতে ফোনটা তুলে নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমার বোধ হয় অ্যাটাক ফ্যাটাক হয়ে গেছে দোস্ত, শরীর কাঁপছে, কিছু হচ্ছে বুঝতে পারছি না। রাত বাড়ছে, ফুরিয়ে যাচ্ছে অবস্তিক জীবনের আয়ু। বই হাতে দোতলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সোয়া। পুরো দোতলায় নীলপতন নীরবতা। আত্মীয় স্বজনের কেউ যেন দোতলায় সিঁড়ি মারাচ্ছে না। সিদ্ধি হকের করা নির্দেশ সোয়াকে কিছুটা বিরক্ত করা যাবে না। সোয়া নিজের মতো খাবে, ঘুমাবে। বিয়ের আগের দিন হইচই ঘুম নষ্ট করে, চোখে নিচে কালি পড়বে, সুন্দর দেখাবে না সোয়াকে। চারপাশে এত আয়োজন, এত আলো, এত হইচই, এর কোথাও যেন নিজেকে খুঁজে পেল না সোয়া। সবকিছু তাকে ঘিরে হলেও যেন এই সব কিছুর বাইরে সে, তার অস্তিত্ব ভীষণ দূরে কোথাও, ঘুমন্ত, অবদ্ধ। এমন হঠাৎ যদি সুদূর অতীত থেকে আসা কোনো দৈত্য আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর উইশেস, তাহলে আপনার উত্তর কি হবে? সোয়া কৌতূহল নিয়ে ফোনে কথা বলতেছিল তার খুবই কাছের মানুষের সাথে। অপর পাশ থেকে রাশভারী এই প্রশ্ন শুনে হঠাৎ করে প্রশ্নের ভরটা পড়ল সোয়ার। ভয়ানক বিভ্রান্তিতে পড়ে গেল সে। বোকা বোকা কণ্ঠে বলল, অতীত অতিথি, অতীত থেকে দৌত্য কিভাবে আসবে? দত্তের নিজস্ব টাইম মেশিন থাকে, সে আলোর বেগে ছুটে আসে আপনার কাছে, আসতেই পারে। দত্তের অনেক ক্ষমতা, জানে না? বেশ ভাবনায় পড়লো, কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু তাত্ত্বিকভাবে তো অতীতে আসা সম্ভব নয়, প্রকৃতি তো মেনে নিবে না। বা এই বিষয়ে পড়েছেন তাহলে? কিন্তু দত্ত তো অতীতে থাকে, তার পরিস্থিতি আছে, আপনি সেটা জানেন না? সে আসলে ভবিষ্যৎ তার। সত্যি আপনি তার ভবিষ্যৎকে লক্ষ্য করেছেন। আলো অতীত কিছুতে ছুটতে পারলেও ভবিষ্যতে আসা তো অসম্ভব কিছু নয়, তাই না? সব ফোনের ওই পাশে মাথা নাড়ল। কয়েক সেকেন্ড চুপ থেকে দীর্ঘমতির মতোই বলল, ভবিষ্যতে যাওয়া সম্ভব হলেও দত্তের আসার সম্ভাবনা নেই। প্রথমত অতীতে যুক্তি প্রযুক্তির ওপর চলে না। রাত বাড়ছে, ফুরিয়ে যাচ্ছে অসভ্য জীবনের আয়ু। বই হাতে দোতলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোঁয়া। পুরো দোতলা জুড়ে নীলপতন নীরবতা। আত্মীয় স্বজনের কেউই দোতলা সিঁড়ি মারাচ্ছে না। সিদ্ধিহকের করা নির্দেশ, ছোঁয়াকে কিছুতেই বিরক্ত করা যাবে না। ছোঁয়া নিজের মতোই ঘুমাবে, খাবে, বিয়ের দিন হইচই না করে ঘুমাবে। হইচই করলে চোখে নিচে কালি পড়ে যাবে, সুন্দর দেখাবে না। কিন্তু সোয়ার ঘুম হচ্ছে না, কিছু একটা কোথাও যেন তাকে স্বস্তি দিচ্ছে না। চারপাশে এত আয়োজন, এত আলো, এত হইচই, কিন্তু কোথাও যেন নিজেকে খুঁজে পেল না সে। বাবার আরামকে দাঁড়ায় গা এলিয়ে দিয়ে উপন্যাসের পাতা উল্টালো। খুব পানসে এই ঘটনা প্রবাহ, অপ্রয়োজনীয়, বিরক্তকর। সো হঠাৎই মনে হলো এই অধ্যায় আর তার জীবনে একই উপন্যাসে গাথা, একই তার ধারাবাহিকতা, একই তাই ঘটনা প্রবলতা, একই প্রবল নিষ্ফল প্রয়োজন। অত্যাধুনিক ফোনে নিত্যাধিক চিৎকার গুরুত্বপূর্ণ হিন্নি লাগলো তার কাছে। থেকে খানিকটা ছিটকে পড়লো ছোঁয়া। ঘড়িতে তখন 2টো বাজে। এত রাতে ফোন দেওয়ার মানুষ তো ছোঁয়া নেই। তবে ছোঁয়া কৌতূহল নিয়ে ফোন উঠালো। পাশ থেকে রাশভারী কণ্ঠে প্রশ্ন এলো, হঠাৎ যদি সুদূর অতীত থেকে উঠে আসা কোনো দৈত্য আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর উইশেস, তাহলে আপনার উত্তর কি হবে? হঠাৎ এমন প্রশ্নে ভরকে গেল ছোঁয়া। ভয়ানক বিভ্রান্তিতে পড়লো। বোকা বোকা কণ্ঠে বলল, অতীতে তো অতীতই, অতীত থেকে দৈত্য কিভাবে আসবে?
দৈত্যের নিজস্ব কোনো টাইম মেশিন থাকতে পারে, সে আলোর বেগে ছুটে আপনার কাছে চলেও আসতে পারে। দৈত্যর অনেক ক্ষমতা, জানেন না? ছোঁয়া বেশ ভাবনায় পড়ল, কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু তাত্ত্বিকভাবে তো অতীতে আসা সম্ভব না, প্রকৃতি তা মেনে নিবে না। বা এই বিষয়ে পড়েছেন তাহলে? কিন্তু দৈত্য তো অতীতে যাচ্ছে না, সে তো আসছে ভবিষ্যতে। তার জন্য আপনি তার ভবিষ্যতের লক্ষ্য। আলোর গতি ছুটতে পারলেও ভবিষ্যতে আসা তো অসম্ভব কিছু না, তাই না? স্বপনের পাশে মাথা নাড়ালো, কয়েক সেকেন্ড চুপ থেকে ভীষণ বুদ্ধিমতির সাথেই বলল, ভবিষ্যতে যাওয়া সম্ভব হলেও দৈত্যের আসার সম্ভাবনা নেই। প্রথমত, অতীতে পৃথিবীর প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে ছিল, সেখানে কোনো টাইম মেশিন নেই। দ্বিতীয়ত, দৈত্য বলে কোনো বস্তু পৃথিবীতে নেই। কে বলল নেই? অবাক হয়ে বলল, আছে নাকি? থাকতেই পারে। পৃথিবী হলো এমন এক রহস্যময় পিণ্ড, যার অনেক রহস্য অমীমাংসিত হয়ে বসে আছে আজও নাকের ডগায়। যেমন ধরুন, বাল্টা দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের কাছাকাছি গ্যাপোসন নামের একটি দ্বীপপুঞ্জ আছে। নাম শুনেছেন কখনো? অস্পষ্ট কণ্ঠে বলল, না শুনলেও সমস্যা নেই, এখন শুনুন। সেই গোপস দ্বীপপুঞ্জে একটি দ্বীপের নাম হলো বাল্টা। বাল্টা গ্রীষ্মকালী অঞ্চল, হয় প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কৌতূহল নিয়ে বলল, কি? এখানে প্রচুর বৃষ্টিপাত হলেও বৃষ্টির এক ফোঁটাও বাল্টা দ্বীপে পড়ে না। অবাক হয়ে বলল, মাই গড, ইজ ইট পসিবল? অবশ্যই, সম্ভব না হলে তো এমনটা ঘটতো না। শুধু তাই নয়, এ দ্বীপে থাকার সময় কম্পাস অস্বাভাবিকভাবে স্থির থাকে অথবা ভুল দিক প্রদর্শন করে। ওই দ্বীপ অতিক্রমকালে প্লেনও ঠিকমতো একই সমস্যা দেখা দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এ দ্বীপ পা রাখার সাথে সাথেই নিজের মানসিক সমস্যা দেখা দেয়। এখানে গাছ কিংবা পশু পাখি নেই। উড়ন্ত পাখিরা উড়লে বাল্টার কাছাকাছি এসে আবারও ফিরে যায়, যেন কোনো অদৃশ্য দেওয়াল বাধা দেয় তাদের। অনেকে মনে করে এই দ্বীপে অস্বাভাবিক কোনো শক্তির অস্তিত্ব রয়েছে। হু নোস? এটা কি দৈত্যের রাজ্য? অদৃশ্য দৈত্য? আকাশসম বিষময় নিয়ে বলল, এই দ্বীপ সত্যি আছে? অবশ্যই। আমি নিশ্চিত আপনার সাথে মজা করছি না এসব উল্টা পাল্টা প্রশ্ন দিয়ে। এবার উত্তর দিন, দৈত্যের প্রশ্নের উত্তরের কি জবাব আসবে? কি চাইবেন আপনি? সোয়ার মনটা সহজ হয়ে এলো এবার। পানসে ভাবটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড ভেবে বলল, ইচ্ছেগুলো ঠিক করে বলতে পারছি না। আমি কোনো ইচ্ছেই খুঁজে পাই না, তবে একটা উইশ অবশ্যই করব। কি উইশ? আমাকে যেন কখনো এদেশ ছেড়ে যেতে না হয়। কিন্তু সত্যি, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। বাহ, আপনি তো দেশপ্রেমিক টাইপের নারী। সোয়া উত্তর দিল না। সাইমকে বলতে ইচ্ছে করলো না দেশ ছেড়ে না যাওয়ার ইচ্ছেটা তার দেশকে ভেবে নেওয়া নয়, অন্যদিকের টান ওই ঐচ্ছিক প্রকাশ। বাল্টায় যাওয়ার সম্ভাবনা হলে আমি আপনাকে হানিমুনে বাল্টা নিয়ে যেতাম সোয়া। আপনি অবাক হয়ে দেখতেন, আকাশ ভীষণ বৃষ্টি হচ্ছে, অথচ সেই বৃষ্টি আপনাকে ছুঁতে পারছে না। সাইমের কথা বলার ভঙ্গি চমৎকার, প্রতিটা উচ্চারণ ছড়া ছড়া সুন্দর। এই সুন্দর উচ্চারণে বলা কথাগুলো সোয়ার অনুভূতিপূর্ণ মনকে অনুভূতি সৃষ্টি করলো আরও। বন্ধুদের বাইরেও অন্যরকম কোনো অনুভূতি হলো তার। আবদ্ধ মনে নতুন এক টাইপের ইচ্ছের সঞ্চয় হলো। সত্যি যদি বাল্টা যেতে পারত। সাইম কিছুক্ষণ চুপ থেকে বলল, সোয়া, আপনি কি জানেন আপনি ম্যানিক ডিপেন্ডস ভুগছেন? সহজ ভাষায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার। আপনি নিজের সাইকোলজি স্টুডেন্ট, ইউ নো হোয়াট ইজ বাইপোল ডিসঅর্ডার। দেখুন সোয়া, কাল আমাদের বিয়ে, অথচ আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমার পুরো নাম জানেন কিনা তাতেও সন্দেহ আছে। আমি তো ভার্সিটিতে কর্মরত, কোনো বিষয়ে অধ্যাপনা করেছি। আমার পরিবারে কে কে আছে কিছু জানেন না। কিন্তু কেন জানেন না? আপনার জীবনসঙ্গী হিসেবে এই বিষয়টা যেন হতাশ। কিন্তু আমি হতাশ হইনি। গোটা 1 মাস আমি আপনাকে লক্ষ্য করেছি, আর তাতে যতটুকু বুঝেছি আপনার আচরণ ইচ্ছাকৃত নয়। আপনি যে শুধু আমার প্রতি উদাসীন তেমন নয়, আপনি আপনার গোটা জীবনের প্রতি উদাসীন। হয়তো আপনাকে ধীরে ধীরে উদাসীন করে দেওয়া হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন সোয়া?
সোয়া খুব মনোযোগ দিয়ে শুনছিল। এই প্রথম নিজের আচরণে অস্বাভাবিক আছে কিনা ঠিক বুঝতে চেষ্টা করছিল। সাইমের প্রশ্নে সাড়া দিতে আবারও বলতে শুরু করলো, সাইম, এভাবে জীবন চলে না সোয়া। ইউ হ্যাভ টু গেট রিফ ফ্রম হেয়ার। আপনি সবসময় কনফিউজে থাকেন, কালার কনফিউজ, ডিসিশন কনফিউজ, এভরিথিং। এর মূল কারণ হলো আপনার নার্সিং। আমাদের বিয়ের পর এই কনফিউজড, উদাসীনতা, বিষগ্নতা আপনাকে কাটিয়ে উঠতে হবে। আমার সাথে কথা বলতে শিখতে হবে, যেমনটা আজ বললেন। তার আগে নিজের অন্য কথা শিখতে হবে। বিয়ের পর আপনার মায়ের কোনো ডিসিশন আমি অ্যালাউ করব না। আপনার ব্যাপারে ডিসিশন হতে হবে শুধুমাত্র আপনার। ভুল হোক বা সঠিক হোক, ডিসিশন হবে আপনার। আপনি আপনার মাকে গিয়ে স্পষ্ট বলবেন তিনি যেন আপনার সংসারের সিদ্ধান্ত আপনার ওপর ছেড়ে দেয়। আই অ্যাম ইউ সোয়া উত্তর দিল না। স্যাম খুব সাধারণভাবেই বলল, আপনার বন্ধুরা কিন্তু আমায় আশ্বাস দিয়েছে। ইউ আর এবল টু গেট রিফ ফ্রম হেয়ার। সোয়া ভাবনাতীত নিয়ে বলল, বন্ধুরা? স্যাম হেসে বলল, নাদিম, রঞ্জন, নম্রতা। তবে কি তারা মিথ্যা বলেছিল? আপনি কথাগুলো মাকে বলতে পারেন না? সোয়া ভীষণ কান্না পেল এবার। এই প্রথমবারের মতো ভাবনা চিন্তা নিয়ে একটু ভাবলো সে। কথাটা বলে ফেলতেই উপলব্ধি করলো ভীষণ শান্তি লাগছে। চারপাশে বিষগ্নতা কেটে যাচ্ছে, জীবনের নিষ্প্রিয়ভাবে কেটে গিয়ে টলমল জলে তরঙ্গ দিচ্ছে ঢেউ। বন্ধুদের অদৃশ্য মমতা কেটে যাচ্ছে ভর করে। অচেনা নম্বর থেকে কলটা আসতেই মেজাজটা চটে গেল আরফানের। প্রথমবারের কলটি কেটে দিয়ে দ্বিতীয়বারের মতো বেজে উঠল ফোন। আরফান যার পর নাই বিরক্ত হলো, ফোনটি তুলল। ফোনটি ভেতরটার আগে রেডি করলেও ভদ্রকণ্ঠে বলল, কান্নাকাটি বন্ধ করে সত্যি করে বলুন, আপনি কে, কি চান? ওই পাশ থেকে নীরব থেকে স্পষ্ট, বললাম তো শ্যামলতা। শ্যামলতা কি চাইতে পারে জানো না? আর আপনি বলছো কেন? চিঠিতে তো আপনি করে বলতে না। আরফান নিজেকে সংযত করলো, মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা আমি মানলাম আপনি শ্যামলতা, কিন্তু প্রমাণ কি? ওপাশে কণ্ঠস্বর বিষময় খেলে গেল। প্রমাণ? এখন আমার প্রমাণ দিতে হবে? চিঠি তো খুব বলতে। তোমার নাকি আমার নিঃশ্বাসের শব্দ শুনেও চিনে ফেলার ক্ষমতা আছে, অথচ আজ প্রমাণ চাইছ? আচ্ছা বিয়ে টিয়ে করে ফেলেছ নাকি? সুন্দরী বউ পেয়ে আমার আবেগ কেটে গেছে, স্বার্থপর। আরফানের বিরক্ত এবার আকাশ ছিল। এক চোটে মেয়েটার গাল ফাটিয়ে দিতে ইচ্ছে করলো। দাঁতে দাঁত চেপে বলল, শ্যামলতা আপনার মতো বেহায় না। শ্যামলতা আমার সাথে আছে। ভালোবাসায় সবাই বেহায় হয়। তুমি ভালোবাসনি বলে বেহায় হতে পারোনি। তোমার সাথে যে আছে সে তোমার শ্যামলতা, তার প্রমাণ কি? আরফান উত্তর দিল না। ফোনটা বন্ধ করে টেবিলের ওপর রাখলো। মাথায় হাজারটা চিন্তা নিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। অনেকগুলো ছেঁড়া সুতো জোড়া লাগানোর চেষ্টা করলো একের পর এক। নার্সের ডাকে ভাবনা কাটলো, চিন্তা চলে গেল। কপাল কুচে বিরক্ত নিয়ে নার্সের মুখের দিকে চাইলো। রাউন্ড ক্লাস, কোনো কিছুই ঠিকঠাক মতো মনোযোগ দেওয়া হচ্ছে না তার। অল্পতেই মেজাজ খারাপ লাগছে। ক্ষণে ক্ষণে শিরশির করে উঠছে হাত পা। এই মেজাজ খারাপ নম্রতাকে অযথা কল করে মেয়েটার মন খারাপ করিয়ে দেওয়ার ইচ্ছে আরফানের হলো না। তাই অবসর পেয়ে কল করা হয়ে উঠল না। পুরো বিকেলটা কাটলো বিঘ্নতা আর উষ্ণতায়। ধানমন্ডির হোয়াইট হল কমিউনিটি সেন্টার এক কোনায় দাঁড়িয়ে আছে নাদিম। গায়ে নীল পাঞ্জাবি, পিঠে ঝুলানো গিটার, মাথা ভর্তি চুলগুলো স্বাভাবিকভাবে এলোমেলো। অগোছালো স্টেজে বরকনের ফটো স্টেশন চলছে। অন্তনীরা নীরবতা। কিছু দূরে বসে আড্ডা দিচ্ছে। পরিবেশ উত্তেজিত করে তুলতেই কাছে কোথাও হাই বিটের গান চলছে। ইটস এ বিউটি নাইট, উই আর লুকিং ফর সামথিং ব্রোম টু ডু। Hey baby, I thinking I will marry you. It is the look in your eye, or it is dancing Jessie? নাদিমের বীরবশ ওয়াশরুম খুঁজতে লাগলো। খাওয়া বেশি হয়ে গিয়েছে, পেটে কেমন গুড়গুড় করছে। বিপদ আপদ এই সিথি বেগম শত্রুতা করে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে কিনা বিরাট সন্দেহ আছে সে। ইংরেজি গানের শব্দ বড্ড কানে লাগছে। নাদিম হাঁটতে হাঁটতে বিশ্রী একটা গালি দিয়ে ফেললো। বিয়ে যদি ইংরেজি গানই বাজাতে হয় তো ব্রিটেনে গিয়ে রাজা, এখানে কি? শালা রাজাকারের বংশধর। নাদিমের বিগড়ে যাওয়া মেজাজের মাঝে ফোন এলো
ফোন দিল আরফান। আরফানের ফোন পেতে বিরক্তিতে বিস্ময় বোবা বেনে গেল নাদিম। ফোন নিয়ে গান বাজনা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আরফানকে বলল, এই অসময়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি নাদিম। নাদিম হেসে বলে, না ভাই, বেকার মানুষের আবার ডিস্টার্বেন্সি বলে কিছু আছে নাকি? হঠাৎ ফোন কেন, কোনো সমস্যা? আরফান কিছুটা ইতস্ত করে বলল, নম্রতাকে ফোনে পাচ্ছি না, অনেকবার ফোন দিলাম, ফোন তুললো না। ডেট খেয়াল হতেই মনে পড়লো আজ ছোঁয়ার বিয়ে। নম্রতা কি তোমাদের সাথে আছে? আমগো সঙ্গেই আছে। ও তো ফোন বাসায় রেখাইছে বললো। ওরে ফোনে দিতাম ভাই। না ঠিক আছে, এনজয় করুক। নিদের কাছে শুনলাম ও নাকি অসুস্থ, একটু খেয়াল রেখো। নাদিম ভুরু কুঁচকালো, ডান দিকে ঝুঁকে নম্রতাকে দেখার চেষ্টা করলো। নম্রতাকে কোনোভাবে অসুস্থ বলে মনে হচ্ছে না, বেশ তো খিলখিল করে হাসছে। নাদিম বিড়বিড় করলো, শালার মাইয়া পোলাডারে সাদা সিধা পাইয়া একদম ভাজা ভাজা কইরা ফেলছে। আরফান সন্তুষ্ট কণ্ঠে বলল, কিছু বললে? নাদিম অপ্রস্তুত হেসে বলল, না ভাই, আপনি চিন্তা করেন না, আমরা আছি, সমস্যা নাই। আপনার প্রিয়তমা একদম ফিট থাকবে, ফাটাফাটি নো চান্স। আমরা এমনিতেও আগে বাসায় পৌঁছে দিয়ে আসবো। নাদিমের কথা ধরনে হেসে ফেলল আরফান। ওয়াশরুম থেকে ফিরে বন্ধুদের পাশে বসতে নীরা অন্তুর ব্যাপারটা চোখে পড়লো তার। নাদিম মৃদু হাসলো। নাদিমের হাসি খেয়াল করে অপ্রস্তুত হয়ে বলল, অন্তু। ফিসফিস করে বলল, হাসছিস কেন? নাদিমের হাসি বিস্তার হলো। অন্তুর দিকে চেয়ে ভুরু নাচিয়ে বলল, বন্ধু। অন্তু কেসে উঠে বলল, তোর এমন হাসি দেখলে আমার হৃদস্পন্দন থেমে যায়। উল্টাপাল্টা কিছু বলবি তো খবর আছে। তোর এই বাজে স্বভাবটা পরিবর্তন কর। নাদিম শব্দ করেই হাসলো। গিটারের সুর তুলে দুকণ্ঠেও গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। দুই লাইন গিয়ে বন্ধুদের দিকে তাকালো। গিটারে সুর করে ফিলছে হাসে। সিথি শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করে না। নীরা নম্রতা দাঁত বের করে হাসছে। নাদিম গলা ছেড়ে গান ধরল। অন্তু টেবিলে সুর তুলল। নাদিম টেবিলের কিছু দূরে পর্যন্ত গাইতে গাইতে গিয়ে উঠল আরো 3টি কণ্ঠস্বর। চারদিকের কণ্ঠে ফুটে উঠল রাজ্যের উচ্ছ্বাস। আশেপাশে গানের বাজনা থেমে গেল। ক্যামেরার ফ্ল্যাশ নিভে গেল। হঠাৎ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল অর্ধপরিচিত 4 জন। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। গান গাওয়ার মাঝে পাশে টেবিলে বসে থাকা সুন্দরী ললনার দিকে তাকিয়ে চোখ টিপ দিল নাদিম। মেয়েটি ড্যাব ড্যাব চাহনিতে বিষময় স্তব্ধ হয়ে গেল। স্মৃতিহক প্রচণ্ড বিষময় নিয়ে খেয়ে গেলেন। তার মেয়ে স্টেজে ফটো সেশন ছেড়ে বন্ধুদের সাথে নাচছে, গলা মিলিয়ে গান গাইছে। ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না, কথা বলি একা একা, সেধে সে খেয়ে ছাকা, কোনো গলা দাওয়ার বুঝি না। রাত 10টা কি 10:30 বাজে। অন্ধকার ঝলমলে রাতে বিভিন্ন রঙা আলো। কমিউনিটি সেন্টারের গেটের কাছে দাঁড়িয়ে আছে বন্ধুরা। বিয়েতে এমন একটা স্যান্ডেল করার পর সিথিহকের রাগের প্রতিরূপ তেমনই হয়েছিল। তা নিয়েই চলছে একের পর এক আলোচনা। এমন সময় ভীষণ অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়ালো সোয়া। নাদিমের সবার সামনে থাকায় কিনা জানা নেই সোয়া ছিটকে এসে নাদিমের বুকে। নাদিম বিষময়ে কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সোয়া ভীষণ বোকা বোকা কণ্ঠে বলল, আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে, মন খারাপ লাগছে, আই মিস ইউ অল। নাদিম দ্রুত নিজেকে সামলে নিল। ভুরু কুচকে বলল, মিস করবি ভালো কথা, দূরে গিয়ে মিস কর। তোর অস্ট্রেলিয়ান গরু দেখলে আমারে তুই লাসাম হারব। বউ ভাগায় নেওয়ার অপবাদে হাজার হাইজতে দিয়া দিব। ধরার আগে অন্তিকুকেরে গিয়ে ধরে আসার মারে আমারে স্যার ইংরেজ। নম্রতা নাদিমের বাহুতে চর বসিয়ে বলল, তো সবসময় ফাজলামো। ছোঁয়া কাঁদছে। আজকে যা ফাজলাম করবো না, ওরে এমনে
লেপটিয়াস হাঁটতে থাকতে দেখা মেও মেও হঠাৎ আমগো সিথিয়া পায় আমারে চাপাইয়া খাইয়া ফেলবো, সব দোষ তোর। পর মুহূর্তে ডান হাতটা সোয়ার মাথায় রেখে আলতোভাবে হাত বুলিয়ে দিল সে। ভীষণ নরম কণ্ঠে বলল, কান্দিস না, দোয়া কইরা দিলাম। খুব জলদি বলদ থেকে গরু হইয়া যা, ইংরেজ বলদ থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়ান গরু। আমিন। নাদিম সিরিয়াস কিছু বলবে সে আশায় চেয়েছিল বন্ধুরা, এবার সবাই হেসে ফেলল। হেসে ফেলে বিশুগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা সোয়া। নিজের মন বুঝতে ব্যর্থ এই মেয়ে নিজেই পাড়ি জমালো অন্যের ঘরে, চোখ টলমল করলো, মন পড়লো, বারবার পেছন ফিরে তাকালো, কোথাও একটা ফাঁকা থেকে গেল। কিছু যেন পাওয়া হলো না। চারদিকে ভীষণ অন্ধকার, কানের পাশে শোষো করে বাতাস বইছে। জায়গাটা কোনো ব্রিজের কাছে, নিচে টলমটে কালো জল, আকাশে ভীষণ মেঘ। অন্ধকার আকাশে আধার করে আসা বিষগ্নতা। কেউ থেকে থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে, নম্রতার গা ছমছম করছে, কান দুটো তালা লেগে যাচ্ছে। চারপাশে নিশাচর যেন ঝিমঝিম ধরে রেখেছে। নম্রতার ভয় করছে। চারপাশটা দেখে কেউ নেই, এমন একটা নিস্তব্ধ জায়গায় কেন এলো নিষ্প্রভ? নিষ্প্রভ কি জানে না নম্রতা অন্ধকারে ভয় পায়? নম্রতা থেকে দূরে রেখে দাঁড়িয়ে আছে আরফান, গায়ে ধূসর রঙের শার্ট, অন্ধকারের চেহারা স্পষ্ট। এই অন্ধকারের চেহারার দিকে তাকিয়ে নম্রতা বুঝে ফেলবো আরফানের মনটা ভীষণ খারাপ, চোখ মুখ শুকনো। নম্রতা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি ডক্টর? আরফান, জায়গাটা আমি চিনতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে, ফিরে চলুন। আরফান নিষ্পক কণ্ঠে বলল, এখান থেকে ফেরার উপায় নেই নম্রতা। নম্রতা চমকে উঠল, শরীর বেয়ে বয়ে গেল শীতল রক্তস্রোত। আতঙ্কিত কণ্ঠে বলল, উপায় নেই কেন? এখানে এত অন্ধকার কেন? এত অন্ধকার আমার সহ্য হয় না, আমি আপনাকে দেখতে পারছি না, কাছে আসুন। আরফান ঠায় দাঁড়িয়ে থেকে বলল, সম্ভব না। নম্রতা উন্মাদের মতো বলতে লাগলো, আমি অন্ধকার সহ্য করতে পারি না, আমার অন্ধকার সহ্য হয় না, এখানে খুব অন্ধকার, আলো জ্বালুন, নয়তো চলুন। আমার কাছে আলো নেই নম্রতা। এটা কোথায়? জায়গাটা আমি চিনতে পারছি না কেন? আপনি চিনতে পারছেন, খেয়াল করে দেখুন, এটা আপনার আর আমার খুব পরিচিত জায়গা, খুব। আরফান শেষ কথাটা ফিসফিস করে শোনালো নম্রতার কাছে। বাতাসে হালকা ধাক্কা দিয়ে উড়ে গেল যেন অনেক দূরে। নম্রতা চোখ মেলে দেখার চেষ্টা করে, বিষময় খেলে যায়। জায়গাটা তার পরিচিত, এই তো সেই চিরপরিচিত সেই সিঁড়ি, শাহবাগ গ্রন্থাগার। নম্রতা আশেপাশে চোখে ব্রিজ বা নদী দেখতে পেল না। ভীষণ আশ্চর্য লাগলো। আমরা এখানে কেন এসেছি ডক্টর? বিদায় জানাতে। বিদায়? হ্যাঁ নম্রতা, এখান থেকে শুরু হওয়া গল্পটার বিদায় ঘন্টি বেজে গিয়েছে নম্রতা। এখানে তৈরি হওয়া শ্যামলতা এখানেই শেষ। আপনার পথ আমার পথ ভিন্ন, আমাদের আর এগোনোর পথ নেই। নম্রতার ভেতরটা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল, ছলছল চোখে চেয়ে বলল, কি বলছেন? আপনাকে আমি চাই না নম্রতা, আমি যাকে চাই সে আপনি নন। আপনি আমাকে হারিয়ে যেতে হবে নম্রতা, সামনের গর্ভে নিঃশব্দে শ্যামলতার মতোই হারিয়ে যেতে হবে আপনাকে। তবে না, আমি এগোতে পারবো। নম্রতার চারপাশে ফাঁকা ফাঁকা লাগে, বুকের ভেতর ক্ষীণ হাহাকার। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ স্পষ্ট হয়ে ওঠে, তুমি নম্রতা? তবুও নম্রতা দেখতে পায় মানুষটার চোখে বিরক্তি, ভয়, বৃতৃষ্ণা। তীক্ষ্ণভাবে বাজে একটি কণ্ঠ, আপনি হারিয়ে যান নম্রতা, আপনি হারিয়ে যান। আপনাকে আমি চাই না, হারিয়ে যান। নম্রতা ভেতরে ডুকরে ওঠে, চিৎকার করে ওঠে তার কণ্ঠনালী। বুকের ভেতরটা যেন দগ্ধ হচ্ছে, নিঃশ্বাস আটকে এলো। নম্রতার হঠাৎ মনে হলো সে বাঁচতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, আসর শরীর টেনে নিজেকে রক্ষা করতে পারছে না। নম্রতা মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই বহুদূর থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর। এগুলো কে? নাদিম, রঞ্জন? না, ওরা না। বাবা? হ্যাঁ, নম্রতার প্রিয় বাবা। নম্রতার বাবার কাছে ছুটতে চেষ্টা করছে, ভীষণ চেঁচিয়ে ডাকতে লাগলো, বাবা, আমার বাবা, বাবা শুনছো? কেউ শুনল না তার ডাক, শুনল না তার বাবা। উন্মাদের মতো ছুটে আসছে নম্রতা, বুকে আগলে ধরছে। মা, নমো মা, কি হয়েছে আম্মু? এই তো বাবা, এমন ছটফট করছিস কেন? নম্রতা বড় বড় শ্বাস টেনে চোখ মেলে তাকালো। নন্দিতা রুদ্ধ কণ্ঠে বলল, আপু, এই আপু, কি হয়েছে তোমার? এমন করছো কেন?
বাবা কি হয়েছে আপুর? নম্রতা নিজের কষ্ট হচ্ছে, ভীষণ ভয়ে থরথর করে কাঁপছে শরীর। মেহেরুমা গগন বিদারী চিৎকার দিয়ে বলল, আম্মু কি হয়েছে তোমার? নমুর বাবা, আমার মেয়ে এমন কেন করছে? আমার কলিজা আম্মু। নমুমা, খারাপ স্বপ্ন দেখেছিস সোনা? কথায় কষ্ট হচ্ছে, মাকে বল। নুরুল সাহেব ধমকে উঠে বললেন, আহা তো চিৎকার চেঁচামেচি করলো না তো, মেয়েটাকে এজি হতে দাও, দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসো, এভাবে চিৎকার করে তাকে ভরকে দিও না। মেহেরুমা থামলেন না, গুনগুনিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন পানি আনতে। চোখ মুখ শুকিয়ে গেছে তার। বোনের হাতটা নিজের হাতে তুলে নিতে ক্রমশ মালিশ চালাতে লাগলো সে। নুরুল সাহেব নম্রতার গালে হাত দিয়ে আলতো কণ্ঠে ডাকলো, নমুমা বাবার পাশে আছে, ভয় নেই, ভয় নেই। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কি হয়েছে বাবাকে বলো। এই দেখো বাবা পাশে, ভয় নেই তো মা। নম্রতার শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে এলো, চোখ ঘুরিয়ে নিজেকে আবিষ্কার করলো নিজের অপ্রত্যাহিত বিছানায়, পাশে বসা বাবা বোন। নম্রতার শরীরটা ভয়ে কাটা দিয়ে উঠলো, এটা স্বপ্ন ছিল এত বাস্তব? ঘামে জবজব শরীর। নম্রতার শ্বাস আটকে এলো, বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো, উন্মাদের মতো চিৎকার করতে লাগলো। হঠাৎ, অন্ধকার কেন? আমার অসহ্য লাগে অন্ধকার বাবা, আমি অন্ধকারে সহ্য করতে পারি না। তখন মধ্যরাত, 12টা কি 1টা বাজে। সোয়ার বিয়ে থেকে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে নীরা। বিছানার এক কোণে বসে এক পলক চেয়ে আছে অন্ত। ভীষণ অস্বস্তিতে কাটা হয়ে গেল নীরার শরীর। কাল রাতে অমন ঘটনার পর লজ্জায় মাথা তুলে তাকানো যাচ্ছে না, অথচ অন্ত চোখ যেন আজ রাজ্যের অবসর। নীরা আসর চোখে তাকালো, সাথে সাথে চোখ পড়লো দুজনে। নীরা দ্রুত চোখ সরে নিয়ে অন্তর দিকে পিট করে বিছানায় বসলো, চুলগুলো হাত খোপা করে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো এক কোণে। কাঁথায় দিয়ে টুপ করে মুখটা ঢেকে নিল, চোখ দুটো খুঁজে বন্ধ করে ফেললো লজ্জায়। পুরো ব্যাপারটা শুকনো চোখে নিরীক্ষণ করে মজা পেয়ে গেল অন্ত। নীরার দিকে কিছুটা সরে বসে নীরার মাথার কাছাকাছি ঝুঁকে এসে হুট করে টেনে সরিয়ে দিল কাঁথা। নীরা বিস্ময় নিয়ে তাকাতে হাসলো অন্ত, চোখ টিপে বলল, হ্যালো। নীরা ভরকে গেল, কাঁথা দিয়ে আবারও মুখ ঢাকলো। অন্ত আবারও একই কাজ করে দুজনের দুহাতে মুখ ঢেকে অসহায় কণ্ঠে নীরা বলল, উফ, আমি লজ্জা পাচ্ছি। নীরার কথায় হুহা করে হেসে উঠল অন্ত, জোর জবরদস্তি করে নীরার হাত দুটো সরিয়ে দিল। নীরাকে অনুকরণ করে বলল, উফ, এত লজ্জা পাচ্ছেন কেন? নীরা হেসে ফেলল। অন্ত টুপ করে চুমু খেলো নীরার কপালে। সে প্রথম দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটালো অন্ত। নীরার ওপর দিয়ে হাত বাড়িয়ে আলতো করে আলোটা নেভালো, কিন্তু সরে গেল না। জহরি চোখে চেয়ে রইল নীরার চোখে, ঠোঁটে লালত দেহে। নীরার গায়ে আজ পাতলা শাড়ি, মৃদু সবুজ আলোতে মোমের মতো জলজল করছে ফর্সা উদর। নারী দেহে আকর্ষণীয় বাঘ। অন্তর চোখে সুপ্ত যেন জলজল করে উঠছে। মাথা নুইয়ে ঠোঁট রাখলো ঠিক সেখানে যেখানে অনাকাঙ্ক্ষিত কাম্পন ধরিয়েছে নীরা। গলদেশের পাশটায় অনাকাঙ্ক্ষিত পুরুষের গাঢ় ছোঁয়া পেয়ে কেঁপে উঠল নীরা। ছোঁয়ার প্রখরতা বেড়ে যেতেই, ঠোঁটের কাছে পৌঁছাতেই উষ্ণ ইন্দ্রিয় জানান দিল এক অভাবনীয় আনন্দ বার্তা। প্রতীক্ষা সম্ভাবনা অবসান। আকাশের কোণে প্রত্যুষে দেখা মিলেছে, জ্বর নেমে এসেছে নম্রতার, দুর্বল হয়ে পড়েছে শরীর। ঠিক আজই বাজরে আরফানের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার দিন। অন্য কোনো দাওয়াত হলে চোখ বন্ধ করে নাকাজ করত নুরুল সাহেব, কিন্তু এবার তা করলেন না। মেয়ের এই নাজুক অবস্থায় আরফানের সাথে দেখা হলে ভালো লাগবে ভেবে দাওয়াত রক্ষার প্রস্তুত নিলেন তিনি, কিন্তু সেখানেই ঘটল আরেক দুর্ঘটনা। আরফানের বাড়িতে চাপা উচ্ছ্বাস, চারদিকে নতুন অতিথি আপ্যায়নের ব্যবস্থা, হাসি আড্ডা, মাতোয়ারা চারপাশ। এমন এক আনন্দঘন পরিবেশে চুপচাপ বসে আছে নম্রতা, চোখে মুখে ফ্যাকাশে, দৃষ্টি অস্থির, মস্তিষ্ক চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব। আরফান কেন বাড়ি নেই আজ? নিদ্রা পড়েছিল, দুপুরের খাবারটা আজ বাড়িতেই খাবে আরফান, কিন্তু ফিরবে জলদি। কিন্তু ফিরল না তো। নম্রতা অস্থির চোখে ঘড়ির দিকে তাকালো। এক সময় ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো 2টোয়, তারপর 3টা। আরফান ফিরল না। নম্রতা হঠাৎ করে মনে হলো একমাত্র নম্রতার উপস্থিতি আরফানের না ফেরার কারণ। নম্রতা আছে বলেই বাড়ি ফিরল না আরফান।
নম্রতাকে এড়িয়ে চলার জন্য মুখোমুখি হওয়ার ভয়ে হয়তো এমন আত্মগোপন। নম্রতা ঢোক গিলে শুকিয়ে নিল। অচেনা এক ভয়ে কেঁপে উঠল তার বুক। গায়ে জ্বর আবারও তরতর করে বেড়ে গেল। শরীরটাও ভীষণ অসর হয়ে আসছে। ঘড়ির কাঁটা 3টার ঘোরাতে পৌঁছে গেছে। আরফান কোনো কাজে আটকে গিয়েছে ভেবে দীর্ঘ সময় না করে খাবার টেবিলে বসলো সবাই। কিন্তু নম্রতার মস্তিষ্ক ঘটনাটা সহজভাবে নিতে পারল না। বারবার মনে হতে লাগলো কোনো কাজ নয়, বাড়ি ফেরাটা আরফানের ইচ্ছাকৃত। নম্রতার উপস্থিতি তার না ফেরার কারণ। অতিরিক্ত মানসিক চাপে শারীরিক দুর্বলতা আর জ্বরের প্রখরতা দুটোই লোহমাকার ধারণ করলো। 2 লোকমা খাবার মুখে তুলতে পারলো না নম্রতা। সবাই কেমন বিষাদ তেত। তার থেকেও বড় কথা, খাবারটা না গালে দিয়ে নামছে না নম্রতার। নম্রতা পানি দিয়ে খাবারটুকু গিলে নিতেই নম্রতার মুখোমুখি চেয়ারে এসে বসলো নিদ্রা। খাবার প্লেটে তুলে নিতে নিতে বলল, নিষ্প্রভ ভাইয়া তো হাসপাতালে নেই মা। হসপিটাল থেকে জানালো ভাইয়া প্রায় 3-4 ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে। আরফানের মা দ্রুত ভুরু কুচকালেন। ঘড়ির দিকে চেয়ে বললেন, হাসপাতালে নেই, তবে কোথায় গিয়েছে ওকে ফোন দাও। নিদ্রা ঠোঁট উল্টে বলল, ভাইয়ার ফোন এবার সুইচ অফ। একবার নেটওয়ার্ক বিজি, ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না।